আপনি যাদের ভোট দিয়ে ক্ষমতায় পাঠান তারা কি রাষ্ট্রের সব সিদ্ধান্ত নিজেরা নেন? সংবিধান বলবে হ্যাঁ, কিন্তু বাস্তবতা বলবে না, পুরোটা না। রাষ্ট্র মানে শুধু প্রধানমন্ত্রী বা মন্ত্রিসভা না। রাষ্ট্র মানে প্রশাসন, সামরিক বাহিনী, গোয়েন্দা সংস্থা, কেন্দ্রীয় ব্যাংক, নিয়ন্ত্রক সংস্থা, কৌশলগত দপ্তর, বড় কর্পোরেট স্বার্থ, এমনকি আন্তর্জাতিক অর্থদাতাদের চাপ। এই পুরো জালটাই রাষ্ট্র কাঠামো। এখন ভাবুন, নির্বাচন হলো, সরকার বদল হলো, কিন্তু এই কাঠামোর কতটা বদলালো? সচিবালয়ের ফাইল কি বদলালো? গোয়েন্দা নেটওয়ার্ক কি বদলালো? বড় ব্যবসায়িক চুক্তির দিক কি হঠাৎ উল্টে গেল? এখানেই আসে ডিপ স্টেট ধারণা। ডিপ স্টেট মানে কোনো গোপন অফিস না, কোনো কালো কাচের ঘর না। এটা একটা নেটওয়ার্ক, একদল প্রভাবশালী ব্যক্তি ও প্রতিষ্ঠান যারা সরাসরি নির্বাচিত না হয়েও রাষ্ট্রের নীতি, নিরাপত্তা, অর্থনীতি ও রাজনৈতিক দিক নির্দেশনায় গভীর প্রভাব ফেলে। রাষ্ট্রের ভেতরে আর একটা রাষ্ট্র, দৃশ্যমান সরকারের নিচে অদৃশ্য কাঠামো। ডিপ স্টেট কিভাবে কাজ করে? প্রথম কৌশল, ধারাবাহিকতা। রাজনীতিবিদরা 5 বছর পরপর আসে, কিন্তু শীর্ষ আমলারা, নিরাপত্তা স্থাপনা, কৌশলগত দপ্তরের কর্মকর্তা, তারা দশকের পর দশক থাকেন। নীতির খসড়া তাদের হাতেই তৈরি হয়। নতুন মন্ত্রী অনেক সময় সেই ফাইলেই সই করেন যেটা তিনি নিজে লেখেননি। দ্বিতীয় কৌশল, তথ্যের নিয়ন্ত্রণ। গোয়েন্দা সংস্থা বা নিরাপত্তা প্রতিষ্ঠান যদি নির্বাচিত সরকারকে নির্দিষ্টভাবে সাজানো তথ্য দেয়, তাহলে সিদ্ধান্ত সেই তথ্যের উপরে দাঁড়ায়। তথ্য মানে ক্ষমতা, তথ্য মানে দিক নির্দেশ। তৃতীয় কৌশল, অর্থনৈতিক প্রভাব। বড় কর্পোরেট গোষ্ঠী, আন্তর্জাতিক ঋণদাতা, অস্ত্র ব্যবসা, জ্বালানি চুক্তি, এগুলো কেবল অর্থনীতি না, এগুলো কৌশলগত সিদ্ধান্ত। রাষ্ট্র যদি কোনো বড় ঋণের উপরে নির্ভরশীল হয়, তাহলে তার অর্থনৈতিক স্বাধীনতা সীমিত হয়ে যায়, আর সেই সীমাবদ্ধতার ভেতরেই ডিপ স্টেটের মতো কাঠামো কাজ করার সুযোগ পায়। চতুর্থ কৌশল, সংকটের ব্যবহার। রাজনৈতিক অস্থিরতা, আইনশৃঙ্খলার অবনতি, অর্থনৈতিক ধাক্কা, এই মুহূর্তগুলোতে কে স্থিতিশীলতার কথা বলে সামনে আসে? কখনো দেখা যায় সংকট এমনভাবে বাড়ে যাতে একটি নির্দিষ্ট শক্তি বাড়তি নিয়ন্ত্রণ পায়। তুরস্কে ডেরিন ডেভলেট শব্দটি আলোচনায় আসে। অভিযোগ ছিল সামরিক বেসামরিক অভিজাতদের একটি নেটওয়ার্ক নির্বাচিত সরকারের বাইরে থেকেও সিদ্ধান্ত প্রভাবিত করত। মিশরেও একই অভিযোগ উঠেছে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টরা পর্যন্ত ডিপ স্টেট শব্দ ব্যবহার করেছেন প্রশাসনিক প্রতিরোধ বোঝাতে। তবে একটা জিনিস পরিষ্কার করা জরুরি, ডিপ স্টেট মানেই সবকিছু ষড়যন্ত্র না, সব অদৃশ্য প্রভাবই দুষ্টচক্র নয়। রাষ্ট্রের ধারাবাহিকতা দরকার, পেশাদার আমলাতন্ত্র দরকার, নিরাপত্তা কাঠামো দরকার, কিন্তু যখন সেই কাঠামো নির্বাচিত নেতৃত্বের বাইরে নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন শুরু করে, তখনই সেটা সমস্যা। এখন আসি বাংলাদেশ প্রসঙ্গে। বাংলাদেশ একটি উপনিবেশ উত্তর রাষ্ট্র। প্রশাসনিক কাঠামোর বড় অংশ ব্রিটিশ আমলের ধারাবাহিকতায় গড়ে উঠেছে। রাজনৈতিক নেতৃত্ব বদলেছে, কিন্তু আমলাতান্ত্রিক সংস্কৃতি অনেকাংশে একই থেকে গেছে। ফলে ক্ষমতার কেন্দ্র শুধু নির্বাচিত সরকারের হাতে থাকে না। আমাদের ইতিহাসে সামরিক শাসন এসেছে, রাজনৈতিক অস্থিরতা এসেছে, বড় বড় কর্পোরেট স্বার্থ রাজনীতির সঙ্গে জড়িয়েছে, আন্তর্জাতিক সংস্থার প্রভাব থেকেছে। ফলে এখানে ডিপ স্টেটের মতো নেটওয়ার্ক গড়ে ওঠার সম্ভাবনা অস্বীকার করা যায় না। তবে সতর্কতা জরুরি। সব ব্যর্থতার দায় ডিপ স্টেট বলে ঝেড়ে ফেলাও বিপজ্জনক, কারণ এতে নির্বাচিত নেতৃত্বের জবাবদিহিতা হারিয়ে যায়। আবার সবকিছু কেবল নির্বাচিত সরকারের সিদ্ধান্ত, এমন ভাবাও সরলীকরণ। নির্বাচনের পর এখন যখন নতুন সরকার কাজ শুরু করেছে, তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সিদ্ধান্ত কে নেয়? মন্ত্রী নাকি মন্ত্রণালয়ের স্থায়ী কাঠামো? জনগণের ইচ্ছা নাকি শক্তিশালী স্বার্থ গোষ্ঠী? ডিপ স্টেট থাকুক বা না থাকুক, একটি দুর্বল গণতন্ত্রে অদৃশ্য প্রভাবের ঝুঁকি বেশি থাকে। কারণ দুর্বল রাজনৈতিক দল, দুর্বল সংসদীয় নজরদারি, দুর্বল গণমাধ্যম, এই তিনের ফাঁকে অপ্রাতিষ্ঠানিক শক্তি জায়গা করে নেয়। যেখানে রাজনৈতিক নেতৃত্ব শক্ত, স্বচ্ছতা বেশি, জবাবদিহিতা কার্যকর, সেখানে ডিপ স্টেটের জায়গা কমে যায়। যেখানে ব্যক্তিকেন্দ্রিক শাসন, অভ্যন্তরীণ গণতন্ত্রহীন দল আর ক্ষমতার কেন্দ্রীকরণ, সেখানে অদৃশ্য নেটওয়ার্ক সহজেই প্রভাব বিস্তার করে।
ডিপ স্টেট কোনো ভূতের গল্প না, কিন্তু আবার সব সমস্যার অলৌকিক ব্যাখ্যাও না। এটা একটা রাজনৈতিক বাস্তবতার সম্ভাব্য রূপ, যেখানে ক্ষমতার আনুষ্ঠানিক কাঠামোর বাইরে অনানুষ্ঠানিক শক্তি জন্ম নেয়। নির্বাচন শেষ হয়েছে, সরকার গঠিত হয়ে গেছে, কিন্তু গণতন্ত্র কেবল ভোটে শেষ হয় না। গণতন্ত্র টিকে থাকে স্বচ্ছতায়, জবাবদিহিতায় এবং নাগরিক সচেতনতায়। প্রশ্নটা তাই আপনার কাছে, আপনি কি শুধু 5 বছরে একদিন ভোট দিতে চান, নাকি জানতে চান আপনার রাষ্ট্র আসলে কে চালায়? কারণ রাষ্ট্র যদি আমার না হয়ে আমাদের না হয়, তাহলে ডিপ স্টেট হোক বা না হোক, ক্ষমতা সব সময় কিছু অদৃশ্য হাতের দিকেই ঝুঁকে থাকবে। আর সেই অদৃশ্য হাতের গল্পটাই আমাদের আজকের আলোচনা। বাংলাদেশ ব্যাংক থেকে ইউনূসের নিয়োগকৃত গভর্নর আহসান এইচ মনসুরকে বলতে গেলে কর্মকর্তা কর্মচারীরা ধর 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 বলে মব করে বিদায় দিয়েছে, সঙ্গে তার অনুচরদেরও বিদায় দিয়েছে, যাদেরকে নিয়ে বিগত 18 মাস তিনি বাংলাদেশের অর্থনীতিকে বলতে গেলে শেষ করে দিয়েছেন। প্রথমবারের মতো সরকারের নিয়মিত ব্যয় মেটানোর জন্য ধার করতে হয়েছে। আর সবচেয়ে বড় কথা যে কথায় কথায় ইউনূস সরকার দাবি করেছে তারা নাকি রিজার্ভ বাড়িয়ে $40 বিলিয়ন করেছে, অথচ বিদ্যুৎ খাত থেকে শুরু করে পদ্মা সেতুর ঋণের কিস্তি পরিশোধ না করা সহ নানা ক্ষেত্রে বকেয়া রেখেছে $25 বিলিয়ন কাছাকাছি। তাহলে রিজার্ভ থাকলো কত ভাই? আপনারা হিসাব করুন। ওদিকে 18 মাসে ইউনূস এবং তার সহযোগীরা দেশ থেকে $200 বিলিয়ন মতো পাচার করেছে, যা অর্থনীতিবিদরা বলছেন। এবার বলুন, এই আহসান এইচ মনসুরকে ধর 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 বলে চিৎকার না করে কি উপায় আছে? বিগত 1.5 বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের ব্যাংকিং এবং আর্থিক খাতে যে অরাজকতা তৈরি হয়েছে তা কেবল প্রশাসনিক ব্যর্থতা নয়, বরং একটি সুপরিকল্পিত অর্থনৈতিক ধ্বংসযজ্ঞ। শেখ হাসিনার শাসনামলকে যিনি তথাকথিত স্বর্ণযুগ বলে তাচ্ছিল্য করতেন, এবং এই আহসান এইচ মনসুর তখন টকশো আর কলামে শেখ হাসিনার উন্নয়ন নীতিকে কঠোর সমালোচনা করতেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস দেখুন, সমালোচনা করা আর দায়িত্ব নিয়ে তা সামলানো এক জিনিস নয়। দায়িত্ব পাওয়ার পর তিনি বাংলাদেশকে বদলে দেওয়ার পরিবর্তে নিজের এবং নিজের ঘনিষ্ঠজনদের ভাগ্য বদলে দিয়েছেন। বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের অভিযোগপত্রে যে ভয়াবহ চিত্র উঠে এসেছে তা প্রমাণ করে যে গভর্নর হিসেবে তিনি কেবল দুর্নীতিকে প্রশ্রয় দেননি, বরং ব্যাংকিং সেক্টরে একটি লুটেরা রাজত্ব কায়েম করেছিলেন। এই কাউন্সিলে ব্যাংকের কর্মকর্তারা স্পষ্ট ভাষায় জানিয়েছিলেন যে কিভাবে ব্যাংকের সম্পদ অপব্যবহার করা হয়েছে এবং কিভাবে নির্দিষ্ট কিছু কর্মকর্তা এবং তাদের পরিবার ব্যক্তিগতভাবে লাভবান হয়েছেন। আজ যখন তাকে ধর 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 স্লোগানে ধাওয়া করা হচ্ছে, তখন বুঝতে হবে এই ক্ষোভ গত 18 মাসে তৈরি হয়েছে। এই 18 মাসের বঞ্চনা, অনিয়ম এবং চোখের সামনে রাষ্ট্রের সম্পদ লুণ্ঠন দেখার পুঞ্জীভূত যে বারুদ, তার বিস্ফোরণ ঘটেছে তার বিদায় লগ্নে। আহসান এইচ মনসুর নিশ্চয়ই ভদ্রজন, কিন্তু তার পদত্যাগ আদৌ স্বাভাবিক ছিল না। তার নিয়োগ কি স্বাভাবিক ছিল? তার নিয়োগও স্বাভাবিক ছিল না, কারণ ডক্টর ইউনূস নিজ ক্ষমতা বলে বয়স বাড়িয়ে তাকে নিয়োগ দিয়েছিল। কারণ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হওয়ার একটা নির্দিষ্ট বয়স সীমা আছে, তিনি সেই বয়স সীমা উঠিয়ে দিয়েছিলেন এই আহসান এইচ মনসুরকে নিয়োগ করবেন বলে। সাধারণত কেন্দ্রীয় ব্যাংকের গভর্নররা নীরবে পদত্যাগ করেন অথবা সরকারি ঘোষণার মাধ্যমে তাদের নিয়োগ বাতিল করা হয়, কিন্তু আহসান এইচ মনসুরের ক্ষেত্রে যা ঘটেছে তা ছিল একেবারে ভিন্ন চিত্র। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা প্রকাশ্যে তার বিরুদ্ধে আন্দোলন করেছে। যখন তিনি সংবাদ সম্মেলন করে দাবি করলেন যে তার পদত্যাগ করতে মাত্র 2 সেকেন্ড সময় লাগবে, তখনই স্পষ্ট হয়ে গেল যে কর্মকর্তাদের চাপে তিনি আর টিকতে পারছেন না। বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের পত্রে যে গুরুতর অভিযোগগুলো উঠে এসেছে সেগুলো পড়লে বোঝা যায় যে কি ভয়াবহ কর্মকাণ্ড ঘটে গেছে এই 18 মাসে। মানি লন্ডারিং প্রতিরোধ আইনের সরাসরি লঙ্ঘন করে ব্যাংকের অপারেশনাল তথ্য পাচার, গভর্নরের স্ত্রীর ব্যক্তিগত পছন্দের 2 কোটি টাকার টয়োটা আলফ্রেডো গাড়ি কেনা, প্রাধিকার বহির্ভূত 4টি গাড়ির অবৈধ ব্যবহার এবং ব্যক্তিগত সচিবের মাধ্যমে মাসিক 50,000 টাকা গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা উত্তোলনের মতো অভিযোগগুলো সত্যি গুরুতর, এবং এই এনজিও ব্যবসায়ী আহসান এইচ মনসুরের বিরুদ্ধেই তো সেগুলো এসেছে। বিশেষত তার ডিজিটাল ব্যাংক লাইসেন্স বাণিজ্যের অভিযোগটি অত্যন্ত উদ্বেগজনক। ব্র্যাক ব্যাংকের সাবেক চেয়ারম্যান হিসাবে তার পুরাতন ব্যবসায়িক সম্পর্ক রক্ষার হীন উদ্দেশ্যে বিকাশ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দিতে তাড়াহুড়া করাটা স্বার্থের সংঘাতের স্পষ্ট উদাহরণ।
ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী একক গোষ্ঠীর কাছে 10% অধিক মালিকানা থাকলে যে কঠোর আইনি বিধিনিষেধ রয়েছে তা তিনি সম্পূর্ণ উপেক্ষা করেছেন। সবচেয়ে লজ্জাজনক বিষয় হলো সিএসআর ফান্ডের অর্থের যথেচ্ছ ব্যবহার। নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয় এবং খলিল মালিক ফাউন্ডেশনে অনুদান প্রদানের ক্ষেত্রে যে পক্ষপাতিত্ব দেখানো হয়েছে তার প্রাতিষ্ঠানিক নীতিমালা আসলে চরম লঙ্ঘন হয়েছে এই কাজটিতে। বিশেষত চুয়াডাঙ্গায় অবস্থিত তার ঘনিষ্ঠ বন্ধুর উদ্যোগে তৈরি প্রতিষ্ঠান 3 কোটি টাকা প্রদান করেছেন তিনি, এবং মার্থা লিন্ডস্ট্রম নূরজাহান বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুদানের ক্ষেত্রে প্রত্যক্ষ স্বার্থের সংঘাত ছিল। টাঙ্গাইলের কড়িটোলায় গভর্নরের মালিকানাধীন বাগান বাড়ির সন্নিহিত বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে নিজ দায়িত্ব পালনরত অবস্থায় সেখানে অনুদান প্রদান করা সরাসরি নীতি বিরুদ্ধ। চতুর্থ দশকে প্রথমবার বাংলাদেশ সরকারকে নিয়মিত ব্যয় মেটাতে ধার করার যে তথ্য আমরা পত্রপত্রিকায় দেখতে পাচ্ছি তা অত্যন্ত উদ্বেগের। পরিচালক তৌফিকুল ইসলাম খান যে তথ্য উপস্থাপন করেছেন সেখানে দেখা যাচ্ছে অন্তর্বর্তী সরকার মাত্র 23,742 কোটি টাকা ধার করতে বাধ্য হয়েছে শুধুমাত্র পুনরাবৃত্ত পরিচালনার ব্যয় মেটাতে। এই অবস্থা আগে শুধু 80-র দশকে হুসাইন মোহাম্মদ এরশাদের আমলে ঘটেছিল। রাজস্ব আদায়ের দুর্বলতা, অর্থনৈতিক অস্থিরতা এবং নিস্তেজ বিনিয়োগ মিলিয়ে রাষ্ট্রের আর্থিক ভিত্তি ক্ষয় হয়ে গেছে। দুবাইয়ে হাসান মনসুরের মেয়ে মেহরিন সারা মনসুরের নামে 45 কোটি টাকার ফ্ল্যাট কেনার অভিযোগটি তার নৈতিক অবস্থানকে আরো প্রশ্নবিদ্ধ করেছে। 2024 সালের 24শে ডিসেম্বর দুবাই ল্যান্ড ডিপার্টমেন্টের দলিল অনুযায়ী আল জাদ্দা এলাকায় যে ফ্ল্যাটটি কেনা হয়েছে সেখানে তিনি কেবল অভিভাবক নন, বরং সরাসরি মালিক হিসেবে নাম রয়েছে তার। তার দুবাই সফরের সময়সূচি এবং ফ্ল্যাট রেজিস্ট্রেশনের তারিখ সামঞ্জস্যপূর্ণ, যা তার শারীরিক উপস্থিতি প্রমাণ করে। অথচ তিনি পূর্বের দাবি করেছিলেন যে কোনোদিন তিনি বিদেশে টাকা পাঠাননি। তাহলে সেই টাকাটা গেল কিভাবে? টাকার পাখা গজিয়েছিল। সবচেয়ে ভয়াবহ বিষয় হলো অর্থনৈতিক পরিসংখ্যানের এই বিভ্রান্তিকর উপস্থাপনা। ইউনূস সরকার দাবি করেছে তারা রিজার্ভ বাড়িয়ে $40 বিলিয়ন করেছে, কিন্তু বিদ্যুৎ খাত থেকে শুরু করে পদ্মা সেতুর ঋণের কিস্তি পরিশোধ না করা সহ নানা ক্ষেত্রে প্রায় $25 বিলিয়ন কাছাকাছি বকেয়া পড়েছে। তার মানে প্রকৃত রিজার্ভ দাঁড়াচ্ছে মাত্র $15 বিলিয়ন আশেপাশে। এর সাথে যদি 18 মাসে পাচার হওয়া $200 বিলিয়ন হিসাব যোগ করি তাহলে দেশের অর্থনীতির প্রকৃত চিত্রটি আরো ভয়াবহ। অর্থনৈতিক সূচকের দিকে তাকালে দেখা যায় ইউনূস সরকারের এই 18 মাস ছিল বাংলাদেশের অর্থনীতির জন্য এক দুঃস্বপ্ন। বিগত 4 দশকের মধ্যে প্রথমবারের মতো সরকারকে তার দৈনন্দিন পরিচালনার ব্যয়, যেমন বেতন ভাতা, রুটিন বিল পরিশোধের জন্য ঋণ করতে হয়েছে। রাজস্ব আয়ে যে নামমাত্র 6.4% প্রবৃদ্ধি হয়েছে, তার বিপরীতে পরিচালন ব্যয় বেড়েছে 15.5%। এই ঘাটতি পূরণের জন্য সরকারকে প্রায় 24,000 কোটি টাকা ঋণ নিতে হয়েছে, যা 1980-র দশকে স্বৈরাচারী এরশাদ আমলের অর্থনৈতিক দেউলিয়াত্বের কথা মনে করিয়ে দেয়। বিদেশি ঋণের কিস্তি পরিশোধের চাপ বেড়েছে 37.4%, যা অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিয়েছে। অথচ এই সময়কালে হাসান এইচ মনসুর ও তার সহযোগীরা উন্নয়নের ফানুস উড়িয়েছেন। তারা রিজার্ভ নিয়ে মিথ্যা তথ্য দিয়েছেন, বকেয়া ঋণ পরিশোধ না করে কৃত্রিমভাবে রিজার্ভের অঙ্ক দেখিয়েছেন বাড়িয়ে। সিপিডির মতো গবেষণা প্রতিষ্ঠানগুলো আজ স্বীকার করতে বাধ্য হচ্ছে যে এই অন্তর্বর্তী সরকারের ঋণের বোঝা আগের চেয়ে অনেক বাড়িয়ে দিয়ে গেছে। উন্নয়নের নামে যা হয়েছে তা হলো রাষ্ট্রীয় কোষাগার শূন্য করে নিজেদের পকেট ভারী করা। ব্যাংক কর্মকর্তাদের দ্বারা হাসান এইচ মনসুরের উপদেষ্টা এবং সহযোগীদের শারীরিকভাবে লাঞ্ছিত হওয়া এবং ঘাট ধরে বের করে দেওয়ার ঘটনাটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি হলো মব জাস্টিস, গণরোষের বহিঃপ্রকাশ। যখন প্রাতিষ্ঠানিক বিচার ব্যবস্থা কাজ করে না, তখন দুর্নীতিবাজরা ক্ষমতার দাপটে ধরাছোঁয়ার বাইরে থাকে, তখন সাধারণ মানুষ বা ভুক্তভোগী কর্মকর্তারা আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হন। সেই ঘটনা ঘটেছে কিনা আমি বলতে পারবো না, কিন্তু সেটা ঘটলেও অন্যায় হয়েছে। আহসানুল্লাহর মতো উপদেষ্টারা যারা এই লুটপাটের দোষর ছিলেন, তাদের এই পরিণতি প্রমাণ করে যে অন্যায় করে পার পাওয়া যাচ্ছে না। প্রশ্ন হলো, এই শাস্তি কি কেবল লাঞ্ছনার মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে? বাংলাদেশের রাজনৈতিক নেতারা দুর্নীতির দায়ে জেল খাটেন, কিন্তু আমলা বা টেকনোক্র্যাটরা যারা কলমের খোঁচায় হাজার হাজার কোটি টাকা লোপাট করেন, তারা সবসময় ধরাছোঁয়ার বাইরে থেকে যান। এই ইনডেমনিটি বা দায় মুক্তির সংস্কৃতি বাংলাদেশকে বারবার পিছিয়ে দেয়। 111-এর কুশীলবরা যেমন বিচারহীনতার সুযোগে বিদেশে পাড়ি জমিয়েছিল, আজ যদি হাসান এইচ মনসুরদেরও নিরাপত্তা দিয়ে চলে যেতে দেওয়া হয়, তবে ভবিষ্যতে আবারও অসাংবিধানিক শক্তি এসে দেশটাকে ছিঁড়ে খুঁড়ে খাবে। বিএনপি সরকারের হাতে আজ শত শত প্রমাণ রয়েছে যে কিভাবে জুলাই সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা দখলকারীরা এই সরকারকে
মানে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে লুটপাট করেছে। রাজনৈতিক সরকারগুলোর রেশারেশি থাকতে পারে, একে অপরকে মামলা দিয়ে ব্যস্ত রাখার সুযোগে এই অরাজনৈতিক দুর্বৃত্তরা মাঝখান দিয়ে দেশের সম্পদ লুটে নেয়। আজ সময় এসেছে এই বৃত্তটা ভাঙার। আহসান মনসুরের বিদায় বেলায় কর্মকর্তারা যে স্লোগান দিয়েছে তা কেবল একটি স্লোগান নয়, এটি জাতীয় দাবি। এখন ধর ধর ধর, আহসান মনসুরদের ধর, এবং তাদের পালের গোদা ইউনূসকে ধর। ধরে দেখান এবার। ভালো থাকবেন সবাই।